হেম শুভ্র শিক্ষার্থী বন্ধুরা, আল্লাহর রহমতে সবাই ভালো আছো। যারা 2020-21 শিক্ষাবর্ষে বিজ্ঞান বিভাগে ভর্তি হয়েছো তাদেরকে ডিমলা ইসলামিয়া ডিগ্রি কলেজের অনলাইন ক্লাসের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আমি নাজমুল ইসলাম, ডিমলা ইসলামিয়া ডিগ্রি কলেজ। আমি নাজমুল ইসলাম, প্রভাষক, রসায়ন, ডিমলা ইসলামিয়া ডিগ্রি কলেজ, ডিমলা নীলফামারী। আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো তা হচ্ছে একাদশ শ্রেণীর রসায়ন বিজ্ঞান অধ্যায় 2 গুণগত রসায়ন। এই গুণগত রসায়নের অনেকগুলো অংশ রয়েছে। তন্মধ্যে প্রথমে রয়েছে পদার্থের গঠন সম্পর্কিত, তারপরে রয়েছে ইলেকট্রন বিন্যাস সম্পর্কিত, তারপরে রয়েছে এই বর্ণালীমিতির অংশ এবং সর্বশেষে আয়নের পরীক্ষা। এখন হচ্ছে আমরা প্রথমে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে পদার্থের গঠনের প্রাথমিক ধারণা। পদার্থের গঠনের প্রাথমিক ধারণা বর্ণনা করতে গিয়ে সর্বপ্রথম খ্রিস্টপূর্ব 460 অব্দে বিজ্ঞানী ডেমোক্রিটাস এবং লুইপাস এরা বলছে যে পরমাণু অসংখ্য ক্ষুদ্র কণার সমন্বয়ে গঠিত, কিন্তু কণাগুলো হচ্ছে অবিভাজ্য। এরপরে গ্রিক দার্শনিক অ্যারিস্টটল বলছে যে পদার্থসমূহ অবিচ্ছিন্ন, অর্থাৎ হচ্ছে তাদেরকে যত ইচ্ছা ভাগ করা যায়। এরপরে এটা মোটামুটি 200 বছর চলছে। এরপরে আসলো স্যার আইজ্যাক নিউটন, বলছে যে পরমাণু তার ডেমোক্রিটাস এবং লুইপাসের মতবাদকে সে সমর্থন করে। পরবর্তীতে 1803 সালে জন ডাল্টন, স্কুল শিক্ষক, ইনি বলছে যে পরমাণু সেও ওই ডেমোক্রিটাস এবং হচ্ছে লুইপাসের মতবাদকে সমর্থন করে, বলছে এরা পরমাণু অবিভাজ্য। সবশেষে 1911 খ্রিস্টাব্দে বিজ্ঞানী রাদারফোর্ড তার বিখ্যাত আলফা কণা বিস্ফোরণের মাধ্যমে দেখেন যে পরমাণুকে বিভাজ্য, অর্থাৎ পরমাণুকে ভাগ করা যায়, এবং তার মতবাদকে বিজ্ঞানী বোর এই সংশোধন করে উৎকর্ষ সাধন করেন, যা পরমাণু মডেল আলোচনা করতে গিয়ে আমরা সেটা স্পষ্টত হব। আমরা পদার্থের গঠন সম্পর্কে প্রাথমিক ধারণা আলোচনা হয়ে গেল। এখন হচ্ছে পরমাণু। পরমাণু কাকে বলছে? পরমাণু হলো মৌলিক কণিকা যার স্বাধীন অস্তিত্ব নেই, কিন্তু রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে। এবং পরমাণুর গঠন, পরমাণুর মধ্যে কি থাকে? পরমাণুর গঠন হচ্ছে পরমাণুর মধ্যে কিছু কণিকা থাকে, যা রাদারফোর্ড প্রমাণ করেছেন। এখানে বলতেছে এই পরমাণুর যে কণিকাগুলো রয়েছে তাদেরকে বলছে মূল কণিকা। এখন বলছে মূল কণিকা কাকে বলে? মূল কণিকা হচ্ছে পরমাণুর যে সকল ক্ষুদ্র কণিকার সমন্বয়ে গঠিত তাদেরকে মূল কণিকা বলে। এই পরমাণুর মূল কণিকাগুলো মোটামুটি 3 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে স্থায়ী মূল কণিকা, অস্থায়ী মূল কণিকা এবং কম্পোজিট কণিকা। এই স্থায়ী মূল কণিকাগুলোর মধ্যে রয়েছে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। এই স্থায়ী মূল কণিকা হচ্ছে যে সকল কণিকা সবসময় সকল মৌলের মধ্যে পাওয়া যায়, তাই হচ্ছে স্থায়ী মূল কণিকা। ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। প্রথমে আমরা ইলেকট্রন নিয়ে কথা বলবো। ইলেকট্রনের প্রকাশ করা হয় হচ্ছে E0 বা এটা দিয়ে। আবিষ্কার কি করছেন? ইলেকট্রন আবিষ্কার করছে বিজ্ঞানী জে থমসন 1897 সালে। ক্যাথোড রশ্মির বিকিরণের মাধ্যমে ইনি এটা প্রমাণ করেন। এরপর আসতেছে অবস্থান। অবস্থানটা হচ্ছে নিউক্লিয়াসের বাইরে। তার আধানের প্রকৃতি হচ্ছে ঋণাত্মক, আর প্রকৃত চার্জ তার হচ্ছে -1.019 কুলম, বা যদি আমরা লিখতে পারি 1.6 গুণন 10⁻20 EMU, অথবা আমরা লিখতে পারি বা -4.8 গুণন 10⁻10 ESU। এই বিভিন্ন এককে ইলেকট্রনের প্রকৃত চার্জ বের করা যায়।
এখন আমরা আসি প্রকৃত ভর। ইলেকট্রনের প্রকৃত ভর হচ্ছে 1.9 গুণন 10⁻28 গ্রাম। এটাকে যদি আমরা কেজি এককে প্রকাশ করি তাহলে 9.11 গুণন 10⁻31 কেজি। এই গেল হচ্ছে আমাদের ইলেকট্রনের প্রকাশ, আবিষ্কার, অবস্থান, আধানের প্রকৃতি, আধানের প্রকৃত চার্জ এবং হচ্ছে প্রকৃত ভর। নম্বরে হচ্ছে প্রোটন। প্রোটনের ব্যাপারে আসি। এর প্রকাশকাল আমরা যদি আলোচনা করি, প্রোটনের প্রকাশ যেভাবে করব সেটা হচ্ছে P11 বা পি দ্বারা। এটা আবিষ্কার করছেন, প্রোটন আবিষ্কার করছে বিজ্ঞানী রাদারফোর্ড। বিজ্ঞানী রাদারফোর্ড 1911 সালে। 1911 সালে। এর অবস্থান হচ্ছে নিউক্লিয়াসের ভিতরে বা নিউক্লিয়াসে বলা যাবে ভিতরে। এর আধানের প্রকৃতি হইল ধনাত্মক এবং প্রকৃত চার্জ, যেহেতু এটাকে ধনাত্মক বলছি আমরা সেক্ষেত্রে এটাকে ধনাত্মক, এই ঋণাত্মক চিহ্নগুলো যদি উঠায় দেওয়া যায়, ইলেকট্রনের চার্জ আর প্রোটনের চার্জ একই, তাহলে আমরা এখানে যদি ঋণাত্মক চিহ্নগুলো উঠাই দেই তাহলে এগুলো হচ্ছে প্রোটনের প্রকৃত চার্জ। এখন আমরা যাব প্রোটনের প্রকৃত ভর। প্রকৃত ভর হচ্ছে 1.673 গুণন 10⁻24 গ্রাম বা 1.673 গুণন 10⁻27 কেজি। মোটামুটি প্রোটনের প্রকাশ, আবিষ্কার, অবস্থান, আধানের প্রকৃতি এবং প্রকৃত চার্জ, প্রকৃত ভর জানলাম। এখন আমরা আসি নিউট্রন। তাহলে নিউট্রন হচ্ছে প্রকাশ করতে হবে এটি দিয়ে, এন দিয়ে, এবং এটা হচ্ছে প্রকাশ আবিষ্কার করছেন কে? এর আবিষ্কারক হচ্ছে বিজ্ঞানী, এখানে হচ্ছে চ্যাডউইক 1932 সালে। 1932 সালে। এরও অবস্থান নিউক্লিয়াসের ভিতরে। এর প্রকৃতি, আধানের প্রকৃতি হচ্ছে নিরপেক্ষ। আধানের প্রকৃতি হলো নিরপেক্ষ। আধানের চার্জ হচ্ছে নিরপেক্ষ। আমরা যদি এখানে বলছি প্রকৃতি নিরপেক্ষ আর প্রকৃত চার্জ হচ্ছে 0, প্রকৃত ভর হচ্ছে 1.675 গুণন 10⁻24 গ্রাম বা 1.675 গুণন 10⁻27 কেজি। এই হলো মোটামুটি ইলেকট্রন, নিউট্রন এবং প্রোটনের সম্পর্কিত আলোচনা। এখন আমরা আসি 2 নম্বরে হচ্ছে অস্থায়ী মূলকণিকা। অস্থায়ী মূলকণিকা যে সকল মূলকণিকা মানে পরমাণুতে কিছু সময়ের জন্য থাকে, পরে এটা ধ্বংস হয়ে যায়, এটা হচ্ছে আমাদের অস্থায়ী মূলকণিকা। অস্থায়ী মূলকণিকার মধ্যে রয়েছে আমাদের পজিট্রন, এই নিউট্রিনো, অ্যান্টিনিউট্রিনো, মেসন ইত্যাদি। এরা কিছু সময়ের জন্য অবস্থান করে। এবার আসি আমরা 3 নম্বরে, যেটা বলছে কম্পোজিট কণিকা। কম্পোজিট কণিকা কিছু অস্থায়ী কণিকা থাকার পরেও কিছু কণিকা রয়েছে, অস্থায়ী কণিকার বাদেও কিছু কণিকা রয়েছে যে কণিকাগুলো ভারী। এই ভারী কণিকাগুলোকে বলা হচ্ছে কম্পোজিট কণিকা। এটাকে যেমন হচ্ছে আলফা কণিকা, আর একটা হচ্ছে ডিউটেরন। আলফা কণিকা এবং
ডিউটেরন। এই হচ্ছে আমাদের মোটামুটি আলফা কণিকা এবং ডিউটেরন। তাহলে আমাদের যে আমরা আলোচনা করলাম পরমাণুর সম্পর্কে, পরমাণুর মূল কণিকা সম্পর্কে। মূল কণিকা হলো এই স্থায়ী মূল কণিকা, অস্থায়ী মূল কণিকা, কম্পোজিট কণিকা, স্থায়ী, অস্থায়ী এবং কম্পোজিট মূল কণিকা আলোচনা আমরা শেষ করলাম। এখন আমরা আসব, তো মূল কণিকা গেল, এই মূল কণিকা আমরা শেষ করে দিলাম। এখন হচ্ছে পারমাণবিক সংখ্যা কাকে বলে? কোনো মৌলের প্রোটন সংখ্যাকে পারমাণবিক সংখ্যা বলে। পারমাণবিক ভর কোনো মৌলের এর নিউট্রন এবং প্রোটনের সমষ্টি হচ্ছে পারমাণবিক ভর। এবং এদেরকে পারমাণবিক ভর যদি আমরা সংক্ষিপ্ত আকারে প্রকাশ করতে চাই, যেমন এক্স একটা পরমাণু, এখানে এ এবং জেড। এ হচ্ছে পারমাণবিক ভর, জেড হচ্ছে পারমাণবিক সংখ্যা, ইলেকট্রন সংখ্যা, এম প্লাস মাইনাস এটা হচ্ছে আমাদের আধানের প্রকৃতি। উদাহরণ হিসেবে আমরা নিতে পারি, যেমন আমরা অ্যালুমিনিয়াম নিব 3+, এখানে হচ্ছে 27, এখানে হচ্ছে 13। এটা হচ্ছে আমাদের তার ভর সংখ্যা, এবং হচ্ছে তার ভর সংখ্যা হচ্ছে 27, আর পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা হচ্ছে 13, এবং হচ্ছে আধানের পরিমাণ হচ্ছে +3। এখন আমরা আসি যে এই প্রাকৃতিতে একই মৌলের বিভিন্ন ধরনের পরমাণুর অস্তিত্ব পাওয়া যায়। এই অস্তিত্বগুলোকে আমরা যদি ভাগ করি, তাহলে এখানে আইসোটোপ, আইসোবার এবং আইসোটোন হিসেবে ভাগ করা যায়। আমরা এখন ভাগ পর্যন্ত আসি। এখন আমরা আসি এখানে আইসোটোপ কি বলছে। আইসোটোপ যে সকল মৌলের প্রোটন সংখ্যা সমান। এখানে আইসোটোপের বানান করতে সর্বশেষ যে অক্ষরটা রয়েছে তা হচ্ছে প্রোটন। আমরা যদি এখানে পি মনে করি, এখানে র মনে করি, এখানে হচ্ছে ন মনে করি, তাহলে এখানে হচ্ছে পথে হচ্ছে প্রোটন। এজন্য বলতেছি যে সকল মৌলের প্রোটন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা এবং হচ্ছে নিউট্রন সংখ্যা ভিন্ন, তাদেরকে পরস্পরের আইসোটোপ বলে। উদাহরণ হিসেবে আমরা নেই, যেমন হচ্ছে কার্বনের 3টা আইসোটোপ রয়েছে, এখানে হচ্ছে 12, 13 এবং হচ্ছে 14। এখানে এদের প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা ভিন্ন, ভর সংখ্যা ভিন্ন, কিন্তু এদের হচ্ছে প্রোটন সংখ্যা হচ্ছে সমান, কিন্তু বাকিগুলো ভিন্ন। আবার আমরা নিতে পারি অক্সিজেনের হচ্ছে যে প্রোটন সংখ্যা সমান, কিন্তু এদের ভর সংখ্যা হচ্ছে 16, 17 এবং 18। আমরা আরেকটা যাই যে আইসোবার, যাদের এখানে শেষে র রয়েছে, অর্থাৎ যার ভর সংখ্যা সমান কিন্তু প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যা ভিন্ন, তাদের পরস্পরের আইসোবার বলে। উদাহরণ হিসেবে নিতে পারি জিঙ্ক 30, যেমন কপার 29। এখানে পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা হচ্ছে ভিন্ন, আবার পারমাণবিক ভর এদের সমান, এদের বিয়োগফল নিউট্রন সংখ্যাও ভিন্ন। আবার উদাহরণ নিতে পারি এখানে, যেমন কার্বনের হচ্ছে 6, নাইট্রোজেন হইল 7, এখানে 14, এখানে 14, এই উদাহরণ। এরপরে আসলে আমাদের আইসোটোন যে সকল মৌলের নিউট্রন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা এবং প্রোটন সংখ্যা ভিন্ন, তাদের পরস্পরের আইসোটোন বলে। আমরা উদাহরণ হিসেবে নিতে পারি সিলিকন, এখানে 30, আর ফসফরাস হচ্ছে 15, 31। আবার নিতে পারি হচ্ছে কার্বন 13, নাইট্রোজেন 7 এবং হচ্ছে 14। এই হচ্ছে আমাদের আইসোটোপ, আইসোবার এবং আইসোটোন। আজকে মোটামুটি আমাদের আইসোটোপ পদার্থের গঠন, প্রাথমিক ধারণা, পরমাণুর এবং পরমাণুর মূল কণিকা, আইসোটোপ, আইসোবার, আইসোটোন সম্পর্কে আলোচনা করা হলো। আশা করি তোমরা মোটামুটি এখানে বুঝতে পারছো। আমরা আগামী ক্লাসে এরপরে পরমাণুর মডেল নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।